প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিউডোফোর্স বা অলিক। তো এটা আলোচনা করার আগে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। মনে করো আমরা একটা চলন্ত ট্রেনে রয়েছি, একটা চলন্ত ট্রেন। তো সেই ট্রেনটা ধরো সমবেগে রয়েছে, একটা ইউনিফর্ম ভেলোসিটিতে ট্রেনটা রয়েছে। এবারে ধরো সেই ট্রেনের মধ্যে আমরা বসে রয়েছি, তো একটা বলকে আমি উপরের দিকে তুললাম, উপরের দিকে ছুঁড়ে দিলাম, কিছুক্ষণ পরে বলটা আমার হাতে এসে পড়ছে, ঠিক আছে। কিংবা আমি যদি বলি ট্রেনের মেঝেতে একটা বল রাখলাম, ঠিক আছে, বলটা স্থির রয়েছে, তাহলে কোনো ট্রেনের মধ্যে রয়েছে, আমরা বাইরের জগৎ নিয়ে কিছু বুঝতে পারছি না। ট্রেনের ভেতরে আমরা দেখছি যে বলটাকে আমি স্থির রেখেছিলাম মেঝেতে, তাহলে সেটা কিন্তু স্থির অবস্থায় রয়েছে। বা আমরা যেমন ভূপৃষ্ঠে যখন থাকি তখন যেমন একটা বলকে উপরের দিকে ছুঁড়লে লম্বভাবে কিছুক্ষণ পরে আমাদের হাতে এসে পড়ে, ট্রেনের ভেতরে থেকেও আমরা দেখছি বলটাকে ছুঁড়ছি, হাতে এসে পড়ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা নিউটনের সূত্রে যেটা আমরা পড়েছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকছে, কিংবা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকছে। আমরা স্থির বস্তু রেখেছি, স্থির থাকছে। বা যদি আমরা বলি একটা বস্তু উপরের দিকে তুললাম, সে আবার কিছুক্ষণ পরে আমাদের হাতে এসে পৌঁছালো। তার মানে ফিজিক্সের লগুলো এখানে ভ্যালিড হচ্ছে, নিউটনস ল ভ্যালিড হচ্ছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ট্রেনটা তার গতিবেগটা বাড়াতে শুরু করে, হঠাৎ গতিবেগটা ধীরে ধীরে বাড়াচ্ছে, মানে ট্রেনটা যদি ত্বরণে থাকে, তাহলে সেক্ষেত্রে ট্রেন যদি একটা ত্বরণে থাকে, তাহলে সেক্ষেত্রে যে বলটা স্থির ছিল দেখা যাবে সে কিন্তু পেছনের দিকে গড়াতে শুরু করেছে। তাহলে ট্রেনের মধ্যে আমরা যখন রয়েছি, ট্রেন যে ত্বরণে আছে কিনা সেটা আমরা জানি, ট্রেন যে গতিবেগটা বাড়াচ্ছে সেটা আমরা জানি। আমরা ট্রেনের ভেতরে বস্তুকে দেখছি, মানে আমরা বলতে আমরা যে অবজারভার ট্রেনের ভেতরে থেকে দেখছি, সেখানে দেখছি বলটা কিন্তু পেছন দিকে গড়াচ্ছে। তো ভেতরে বসে আমরা বুঝতে পারছি না যে এই বলটা কেন পেছন দিকে গড়াচ্ছে। তো আমরা তো করেছি যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে। তাহলে এখানে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়নি, তা সত্ত্বেও কি করে পেছনের দিকে যাচ্ছে, কি করে তার মোশনটা সৃষ্টি হচ্ছে, তার তো স্থির থাকার কথা, এটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না, ঠিক আছে। তো কিন্তু যদি আমি ট্রেনের বাইরে থেকে দেখতাম, ট্রেনের বাইরে থেকে দেখলে তখন কি করতাম, যে ট্রেনটা সমবেগে চলছিল, হঠাৎ করে তার গতিবেগটা বাড়াতে শুরু করেছে। কিন্তু বাইরে থেকে যেহেতু আমি দেখছি তার যে গতিবেগটা বাড়ছে, মানে ত্বরণ সৃষ্টি হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। তাহলে সেক্ষেত্রে আমি ব্যাখ্যা করতে পারবো যে এই বস্তুটা এ যেমন ছিল, যে গতিবেগে ছিল সেরকম থাকার চেষ্টা করছে, কিন্তু ত্বরণযুক্ত যে ট্রেনটা সে কি করছে না, তার গতিবেগটা সে বাড়ানোর চেষ্টা করছে। তাহলে গতিবেগটা ক্রমশ বাড়ছে, কিন্তু তারপর বলটা কিন্তু সে সেই জায়গায় থাকার চেষ্টা করছে, যেমন ছিল আগের অবস্থায় থাকার চেষ্টা করছে। আগের অবস্থায় থাকার চেষ্টার জন্য কি হচ্ছে, ট্রেনটা সামনের দিকে গতিশীল হলেও সে আগের দিকে থাকতে চাইছে বলে পিছিয়ে আসছে। মানে এটা হচ্ছে প্রত্যেকটা বস্তুই মধ্যে চারটে ধর্ম রয়েছে, যে অবস্থায় রয়েছে সে সেই অবস্থায় থাকতে চায়। তাহলে যে হঠাৎ করে আমরা গতিবেগটা বৃদ্ধি করছি, তাহলে গতিবেগটা বৃদ্ধি করার জন্য বলটা কিন্তু সেই সময়টুকু পায়নি যে তার গতিবেগের সাথে সে নিজেকে মানিয়ে নেবে। যদি আমরা যথেষ্ট সময় দিতাম তাহলে কিন্তু আস্তে আস্তে বলটা হয়তো তার সাথে মানিয়ে নিত, যে গতিবেগে যায় সেও সেই গতিবেগের সঙ্গে সঙ্গে লাভ করতো। কিন্তু এখানে আমি ত্বরণ সৃষ্টি হলে প্রতি মুহূর্তে হঠাৎ করে গতিবেগটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু এখানে সে দেখতে পাচ্ছে না, সেটা কিন্তু এখানে সে শো করাতে পারছে না। কিংবা আরও যদি আমরা বলি, আমরা যদি একটা স্থির বাসে বসে থাকি, হঠাৎ বাসটা চলতে শুরু করি, তো দেখা যায় যে আমরা পেছনের দিকে হেলে যাই। তো পেছনের দিকে যে হেলে যাই, আমি বাসের মধ্যে বসে কিন্তু বুঝতে পারি না কেন হেলে যাচ্ছে। আমাদের মনে হয় যে বাসটা হঠাৎ চলতে শুরু করে পেছন দিকে আমাদের ধাক্কা দিয়ে,
কিন্তু আমি যদি বাইরে থেকে দেখতাম, বাইরে থেকে যদি আমাকে কেউ দেখতো, তাহলে সে কি বলতো? সে বলতো বাসটা যে হঠাৎ গতিশীল হয়েছে, তার ফলে আমার শরীরের নিচের অংশ বাসের সাথে সাথে গতিশীল হয়েছে, কিন্তু উপরের অংশটা সেই সময় বা সেই সুযোগটুকু পায়নি যে বাসের সাথে সাথে সেও গতিশীল হবে। সে কিন্তু আগের অবস্থায় থাকতে চাইছে, যেটা আমরা স্থিতিজাড্য বলছি, যে স্থির অবস্থায় স্থির বস্তু ছিল, স্থির অবস্থায় থাকতে চাইছে, আগের অবস্থায় থাকতে চাইছে বলে সে পেছনের দিকে একটু হেরে যাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, যেটা আমরা ট্রেনের বাইরে থেকে বা বাসের বাইরে থেকে ব্যাখ্যা করতে পারছি যে এটা একটা জাড্যজনিত কারণে ঘটছে, কিন্তু তার ভেতরে আমরা বুঝতে পারছি না কেন ঘটছে। ঠিক আছে? তো আমরা বলি যে নিউটনের যে সূত্রগুলো যেখানে আমরা ব্যাখ্যা করতে পারছি, নিউটনের সূত্রগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো যদি যেখানে আমরা বস্তুর গতিটা আলোচনা করছি, মানে যে নির্দেশ বস্তুর সাপেক্ষে, আমরা জানি যে প্রত্যেকটা বস্তুর গতি আলোচনা করতে গেলে নির্দেশ বস্তু লাগে, আর নির্দেশ বস্তুর সঙ্গে যে অক্ষগুলো জড়িত থাকে সবটা নিয়ে একটা নির্দেশ তন্ত্র থাকে। তাহলে যে নির্দেশ তন্ত্রে বস্তুর গতিটা আলোচনা করা হচ্ছে, বস্তুর গতিটা ব্যাখ্যা করা হচ্ছে, সে যদি সমবেগে কিংবা যদি স্থির থাকে, তবে কিন্তু নিউটনের সূত্রগুলো প্রয়োগ করা যাবে। নচেত আমরা কোনো বস্তুর নিউটনের সূত্রগুলো প্রয়োগ করতে গিয়ে দেখেছি যে যেখানে বস্তুর গতি আলোচনা করা হচ্ছে, যে নির্দেশতন্ত্র, সেই নির্দেশতন্ত্র কিন্তু স্থির কিংবা সমবেগে ঘটেছে, মানে নির্দেশতন্ত্রে কোনো ত্বরণ থাকছে না। ঠিক আছে? তাহলে স্থির কিংবা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রে নিউটনের সূত্রগুলো প্রযোজ্য। নিউটনের গতিসূত্রগুলি প্রযোজ্য, আমরা প্রয়োগ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করিনি, স্থির বস্তু স্থির থাকবে, কিংবা সমবেগে গতিশীল বস্তু সমবেগেই গতিশীল থাকবে। আমরা বলবো তাহলে সেক্ষেত্রে যদি হঠাৎ বস্তু একটা ত্বরণে থাকলো, হঠাৎ স্থির ছিল, গতি ছিল, মানে ত্বরণ থাকলো, তাহলে ত্বরণে থাকা মানে কি? হঠাৎ বস্তুর গতিবেগটা বাড়লো। তাহলে বস্তুর গতিবেগ বাড়লো মানে যে নির্দেশতন্ত্র রয়েছে, সেই নির্দেশতন্ত্রের গতিবেগ বাড়লো মানে সেই নির্দেশতন্ত্রের মধ্যে যে বস্তুটা রয়েছে সে কিন্তু এই যে তার যে গতিবেগটা বৃদ্ধি হলো, তার সাথে সে কিন্তু মানে সেই সময়টুকু পায়নি তার গতিবেগটা লাভ করে, মানিয়ে নিতে পারেনি। সে কিন্তু তার আগে যে অবস্থা ছিল সেই অবস্থাকে সে দেখাবে, মানে যেটা তার জাগ্রত ধর্ম। প্রত্যেকটা বস্তুই তার যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকতে চায়। তাই বাইরে থেকে যদি আমরা কোনো বল না দিই, তাহলে সেই অবস্থায় সে বরাবর থাকবে। আর বাইরে থেকে যদি বল দিই, মানে বল দিলেও যদি আমরা টাইমটা খুব কম করি, সময়টা যদি খুব কম হয়, তাহলে কিন্তু সেই এই বলটা, যে বলের প্রভাবটা সে কিন্তু দেখাতে পারবে না, মানে সেই সময়টুকু, সেই অবকাশটুকু পায় না সেই বলের সাথে মানিয়ে নিতে। তখন সে কিন্তু সেই আগের ধর্মটাই সে দেখাতে চায়। তো এটা হচ্ছে যেমন স্থিতিজাড্য বা গতিজাড্যের ক্ষেত্রে আমরা দেখেছি। আমরা যদি আমরা দেখি যে এই এরকম একটা ধরো বইয়ের উপর পেনটা রয়েছে, তাহলে আমরা যদি ধীরে ধীরে যদি বই সহ পেনটাকে যদি সরাই ধীরে ধীরে, তাহলে দেখা যাচ্ছে যে গতি সৃষ্টি হলেও পেনটা গতির সাথে আসছে কেন না, যথেষ্ট সময় পাচ্ছে সে মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু যদি আমরা দ্রুত যদি আনি, তাহলে দেখা যাচ্ছে যে পেনটা নিচে পড়ে যাচ্ছে, আসতে পারছে না বলছে, কারণ বইয়ের উপর যে পেনটা সে সেই সময়টুকু পাচ্ছে না তার সাথে মানিয়ে নেওয়ার জন্য। সময় একটা ফ্যাক্টর, সেই জন্য সে কিন্তু যে অবস্থা ছিল সেটা সে দেখাতে চাইছে, হয়তো পুরোটা দেখাতে চাই, কিন্তু দেখাতে চাইছে, তার একটা টেন্ডেন্সি ধরা পড়ছে, যে অবস্থায় থাকছে সেই অবস্থায় থাকার যে টেন্ডেন্সি, এটা জাগ্রত ধর্ম। তাহলে আমরা স্থির কিংবা সমবেগে গতিশীল যে নির্দেশতন্ত্র, যেখানে আমরা এই যে বস্তু হঠাৎ করে পিছিয়ে আসা, বা যদি আমরা চলন্ত বাস যদি থাকি, যদি হঠাৎ ব্রেক করে আমরা সামনের দিকে ঝুঁকে যাচ্ছি, এটা কিন্তু আমরা জাড্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কোথায়? যখন আমরা বাসের বাইরে থাকি। কিন্তু বাসের ভেতরে থাকলে এটাকে আমরা কি করে ব্যাখ্যা করি?
বাসের ভিতরে থাকলে এটাকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারছি। আমরা তো জানি না যে বাসটা তার গতিবেগ বাড়িয়েছে না কমিয়েছে, আমরা কিছুতে বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমরা বলবো তাহলে যাই হোক যে যদি স্থির কিংবা সমবেগে গতিশীল নির্দেশ তন্ত্রে তাহলে নিউটনের সূত্রগুলি প্রযোজ্য। তাহলে এইরকম নির্দেশ তন্ত্রকে আমরা বলবো, এইরকম নির্দেশ তন্ত্রকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশ তন্ত্র, জড়ত্বীয় নির্দেশ তন্ত্র বা নিউটনীয় নির্দেশ তন্ত্র, মানে নিউটনের সূত্রগুলো যেখানে ভ্যালিড, নিউটনীয় নির্দেশ তন্ত্র বা এগুলো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স, এটা জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে কিন্তু নিউটনের সূত্রগুলো প্রয়োগ করা যাবে। কিন্তু যে নির্দেশ তন্ত্র ত্বরণে রয়েছে, আমরা ট্রেনের মধ্যে রয়েছে, ট্রেনটা হঠাৎ গতিবেগটা বাড়াতে শুরু করলো, বলটা পিছিয়ে আসছে, বা যে বলটা আমরা উপর দিকে ছুঁড়েছি সে কিন্তু আমাদের হাতে পৌঁছাচ্ছে না, সে পেছনে থেকে যাচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে আমাদের তো জেনারেল যে লগুলো, আমাদের যা ফিজিক্সের যে সাধারণ আইডিয়াগুলো কি বলে, যেটা আমাদের হাতে পৌঁছানোর কথা ছিল সেটা হাতে পৌঁছাচ্ছে না, বা যেটা স্থির থাকার কথা ছিল সেটা স্থির থাকছে না। তাহলে এখানে যে একটা বল ভেতরে আমরা মনে করছি একটা বল সৃষ্টি হয়েছে, সেই বলের কারণটাকে, উৎসটাকে আমরা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো যখন যেটা আমরা খুঁজে পাই না, আমরা কি বলি যে আমাদের মনে হয় এটা একটা অলিক একটা ব্যাপার কিছু, যে যেটা আমাদের জ্ঞানের মধ্যে আমাদের ধরা পড়ে না, আমরা তাকে আপনার অলিক বলে চালিয়ে দিই, যে এর কারণ আমরা জানি এটা অলিক, এটা অলিক ব্যাপার কিছু একটা করছে। তাহলে এই কারণে যখন এই বলটা, এই যে যখন ট্রেনটা যখন ত্বরণে থাকছে, তখন আমরা যখন এই বলটা পিছিয়ে আসছে, আমরা যখন কি বলছি, বলটা পিছিয়ে আসার কারণ হিসেবে বলছি যে এখানে একটা অলিক বল বা সিউডো ফোর্স রয়েছে। কারণ আমরা ট্রেনের ভেতরে রয়েছে, আমরা জানি না ট্রেনটা ত্বরণে রয়েছে, আমরা ট্রেনের বাইরে থেকে দেখলে বুঝতে পারতাম ট্রেনটা ত্বরণে রয়েছে, তখন এটাকে আমরা বলতাম, এটা তার স্থিতি জাটের সাহায্যে আমরা একে ব্যাখ্যা করতে পারতাম, জাটের সাথে ব্যাখ্যা করতে পারতাম। কিন্তু যেহেতু ভেতরে রয়েছে আমরা বুঝতে পারছি না, এই কারণে আমরা কি বলছি যে অলিক বলের কারণে এটা পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, বা ট্রেনটা যদি স্থির থাকবে, স্থির থেকে যদি গতি ছিল, মানে ত্বরণে থাকবে, তখন কি হবে, পিছিয়ে যেতে থাকবে। তাহলে যখনই নির্দেশ তন্ত্র ত্বরণে থাকছে, তখন আমরা কিন্তু এই বলের যে এই গতির ব্যাপারটা আমরা নিউটনের সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারছি না। তো এই জন্য ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্র, ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে নিউটনের সূত্রগুলো ব্যাখ্যা করা যায় না, বা গতিসূত্রগুলি আমরা ব্যাখ্যা করতে পারি না, সূত্রগুলি প্রযোজ্য নয়, প্রযোজ্য। তাহলে নিউটনের সূত্র আমরা এখানে প্রয়োগ করতে পারছি না, সেই জন্য আমরা কি বলছি না, এখানে যে বলের উৎসটাকে আমরা বলছি। ঠিক আছে, তাহলে এইরকম নির্দেশ তন্ত্রে যেখানে আমরা বলের উৎস খুঁজে পাচ্ছি না, গতির উৎস খুঁজে পাচ্ছি না, বলটা খুঁজে পাচ্ছি না, যে নিউটন সূত্র প্রয়োগ করতে পারছি না, সেরকম নির্দেশ তন্ত্রকে আমরা বলছি অনিউটনীয় বা নন নিউটনিয়ান রেফারেন্স ফ্রেম বা নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম, অনিউটনীয় বা নন নিউটনিয়ান রেফারেন্স ফ্রেম বা নন ইনার্সিয়াল, অজড়ত্বীয় রেফারেন্স ফ্রেম। তাহলে অজড়ত্বীয় রেফারেন্স ফ্রেমে মানে ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে আমরা কি দেখছি না, বস্তুর একটা অলিক বল কাজ করছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে বস্তুর ত্বরণ যদি থাকে, মানে বস্তুর গতিবৃদ্ধি হচ্ছে সামনের দিকে, তাহলে অলিক বলটা এখানে কোন দিকে হচ্ছে, পেছনের দিকে, মানে ত্বরণের বিপরীত দিকে। তাহলে ত্বরণের বিপরীত অভিমুখে এখানে একটা অলিক বল সৃষ্টি হচ্ছে। আমরা যখন গাড়ির মধ্যে আছি, হঠাৎ ব্রেক করছে, আমরা বাইরে থেকে না হলে বললাম যে ব্রেক করার ফলে আমরা যে ঝুঁকে পড়ছি সামনের দিকে, বাইরে থেকে না হলে আমরা বললাম যে এটা জাটের জন্য হচ্ছে। ভেতরে আমাদের কি মনে হবে, ভেতরে মনে হবে যে যেন এটা কোনো অলিক বল, কোনো একটা সামনের দিকে যেন আমাদেরকে একটা ঠেলে দিচ্ছে, তার জন্য হচ্ছে। তাহলে ব্রেক করা মানে কি, ব্রেক করা মানে সেক্ষেত্রে মন্দন থাকা, মানে গতির পরিবর্তনটা পেছনের দিকে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ব্রেক করার ক্ষেত্রে গতির পরিবর্তন হচ্ছে পেছনের দিকে। তাহলে সেই জন্য আমাদেরকে
অলিক বলটা কাজ করছে কোন দিকে, আমরা কি বলেছিলাম, ত্বরণের বিপরীত দিকে। তাহলে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে বিপরীত দিকে, অ্যাক্সেলারেশন বিপরীত দিকে, তাহলে আমাদের উপর অলিক বলটা কাজ করছে সামনের দিকে, এই যে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ছি। তাহলে অলিক বলের আমরা ডিরেকশনটা বলব, অভিমুখটা। তাহলে অভিমুখটা হচ্ছে অপোজিট অফ অ্যাক্সেলারেশন অফ রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেমের ত্বরণের অপোজিট টু অ্যাক্সেলারেশন অফ রেফারেন্স ফ্রেম, রেফারেন্স ফ্রেমের ত্বরণের বিপরীত। অলিক বলের মানটা কত হবে না, যদি আমরা বলি যে আমার নির্দেশ তন্ত্র এ ত্বরণে কাজ করছে, এর মধ্যে এই বস্তুটা এম রয়েছে, তাহলে যদি এটা ফরওয়ার্ড ডিরেকশন হয়, এ ত্বরণে কাজ করছে, তাহলে এই বস্তুর উপর যে অলিক বলটা কাজ করবে সেটা হচ্ছে এম এ, ত্বরণের বিপরীত। তাহলে ত্বরণের মানটা একই থাকছে কিন্তু অভিমুখটা আলাদা, অভিমুখটা বিপরীত। কি বললাম? তাহলে অলিক বলটা কি হচ্ছে না, অলিক বল হচ্ছে বা সিউডো ফোর্স, সিউডো ফোর্সের মান হচ্ছে এম এ, ঠিক আছে। ডিরেকশন যদি আমরা বলি, ডিরেকশন ব্যবহার করি, তাহলে মাইনাস অফ এম এ, নির্দেশ তন্ত্রের ত্বরণের অভিমুখ যেদিকে থাকবে তার বিপরীত দিকে, এবং ত্বরণটা মানে প্রযুক্ত বলটা হবে যে নির্দেশ তন্ত্রের ত্বরণ কিন্তু বস্তুর ভর। তাহলে এইটাই হচ্ছে এই মাইনাস অফ এম, এইটা হচ্ছে অলিক বলের পরিমাপ। এই বলটার সাহায্যে আমরা এখানে অলিক বলটা বলতে পারছি অলিক বল কাজ করছে। তাহলে অনেক ক্ষেত্রে যেখানে আমরা বাস্তব ক্ষেত্রে যে জাটের সাহায্যে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে জাটের সাহায্যে হয়তো কোনো সমস্যাকে আমরা কিন্তু সহজে করতে পারি না, কিন্তু এরকম ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রের মধ্যে থেকে আমরা অলিক বল প্রয়োগ করে সহজে একটা সমাধান আমরা করতে পারি। ঠিক আছে, যেমন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো এম ভরের কোনো একটা বস্তু, তার উপর এখানে M1 ভরের একটা ব্লক রয়েছে, এখানে একটা পুলি রয়েছে, পুলির সাহায্যে এখানে M2 ভরের ব্লক একটা ঝুলানো রয়েছে। তাহলে আমরা বলবো যে এই বস্তুর উপর মিনিমাম কত বল প্রয়োগ করলে বা এই বস্তুর উপর কত বল প্রয়োগ করলে M1 এবং M2 এর সাপেক্ষে স্থির থাকবে, এই M ভরের বস্তুর সাপেক্ষে স্থির থাকবে, মানে বস্তুর উপর M1টা স্থির অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে আমি বললাম F বল প্রয়োগ করলাম। F বল প্রয়োগ করার জন্য পুরো সিস্টেমের ত্বরণটা আগে আমরা করি। এই সিস্টেমের ত্বরণ কত না, F ইকুয়ালস টু প্রযুক্ত বল সমান M প্লাস M1 প্লাস M2 ইন্টু A। তাহলে সিস্টেমের ত্বরণ হচ্ছে A ইকুয়ালস টু F বাই M প্লাস M1 প্লাস M2, এটা ত্বরণ। তাহলে এর উপর M1 ভরের যে ব্লকটা রয়েছে, M1 ভরের ব্লকটার জন্য তাহলে কি হবে, এ ত্বরণে যাচ্ছে, তাহলে এর উপর একটা অলিক বল কাজ করবে বিপরীত দিকে M1। M2 এর উপর একটা এখানে অলিক বল কাজ করবে, M2 কিন্তু এখানে এই অলিক বলের সাথে দেওয়ালে এই এর দেওয়ালে কিন্তু সেটে যাচ্ছে। তারপর এখানে কোনো ফ্রিকশন নেই, মসৃণ, তাহলে এই বরাবর বল পেলেও এখানে কোনো ফ্রিকশন আসছে না, এটা পুরোটাই মসৃণ, ফ্রিকশন ব্যাপার আমরা এখানে ধরছি না। তাহলে আমরা দেখবো যে এই বলটা, এই যে M1 ব্লকটা সামনের দিকে আসবে কোন বলের জন্য, এখানে M2 এর জন্য একটা ওয়েট রয়েছে M2G, আর এখানে টান রয়েছে T। তাহলে M2 যদি নিচে না নামে তাহলে সাম্যাবস্থায় কি হবে, T ইকুয়ালস টু M2G। আবার M1 ব্লকটা কেন আসবে না, এখানে সুতোর টান T রয়েছে, তাহলে M1 ব্লকটাকে সামনের দিকে নিয়ে যাবে কি T টান, যেটা M2G, আর তাকে পেছনের দিকে নিয়ে আসছে কোনটা, এর উপর যে অলিক বলটা রয়েছে এই ধরনের রয়েছে সিস্টেম, তাহলে বিপরীত দিকে M1 এ অলিক বল কাজ করছে, তাহলে এখানে অলিক বলটা হতো M1, তাহলে এটা T ইকুয়ালস টু M1A।
ঠিক আছে, বা আমরা বলতে পারি যে A ইকুয়ালস টু m2/m1 ইন্টু জি। তাহলে m2/m1 মানে এই বলটা এর সাথে ব্যালেন্স হলে এটা কিন্তু স্থির থাকছে, m1 এর সাথে কি ব্যালেন্স হয়ে যাচ্ছে, t ইকুয়ালস টু m1 এ। তাহলে এখান থেকে আমরা সংস্থার ত্বরণটা আমরা কত সেটাকে রিলেশন হচ্ছে m2/m1 ইন্টু জি f/m প্লাস m1 প্লাস m2, বা f ইকুয়ালস টু m2 ইন্টু m প্লাস m1 প্লাস m2 বাই m1 ইন্টু জি। তাহলে এই বলটা প্রয়োগ করলে আমরা দেখতে পাবো যে m1 এবং m2 স্থির থাকে, মানে এর উপরে কোনো গতিশীল হচ্ছে না। যদি মানে ফ্রিকশন না থাকে, ফ্রিকশন ব্যাপারে এখানে কোথাও নেই, পুরোটাই বুঝছে। তো যদি আমরা এই বলটা প্রয়োগ করি তাহলে কিন্তু আমার এই ব্লকটা স্থির থাকে। তাহলে অলিভ বলের সাথে এটা আমরা একটা তার মানে প্রয়োগ করে এটা আমরা করতে পারবো খুব সহজে। আমরা অলিভ বল নিয়ে আরো কথা বলছি। আমরা ধরো কোনো একটা গতিশীল সমবৃত্তীয় গতিতে একটা গতিশীল বস্তুর কথা আমরা ভাবি। সমবৃত্তীয় গতির ক্ষেত্রে আমরা জানবো, বা হয়তো আমরা অনেকে জানি যে একটা বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে গতিশীল করলে তার কেন্দ্রাভিমুখী একটা বল থাকে, অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল থাকলেই তবে কিন্তু বস্তুটা বৃত্তপথে আবদ্ধ করে। তো এটা আমরা বাইরে থেকে দেখে বলতে পারি যে একটা অভিকেন্দ্র বল রয়েছে, যার জন্য বস্তুটা ঘুরছে এবং এটা নিজের একটা গতি রয়েছে, স্পর্শ বরাবর একটা নিজের গতি রয়েছে। তাহলে অভিকেন্দ্র বলটা কি করছে, বারবার এই যে স্পর্শ বরাবর গতিটা রয়েছে তাকে বাঁকিয়ে আনছে, নিজের পথের দিকে তাকে নিয়ে আসছে। এই সোজা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু অভিকেন্দ্র বল থাকার জন্য একে বারবার তার কেন্দ্রাভিমুখী বলের জন্য বারবার বাঁকিয়ে আনছে। তো যদি আমি এই জায়গাটা থাকি, মানে বস্তুর সাথে আমি যদি থাকি, বৃত্তপথে আমি ঘুরছি, নাগরদোলায় যেমন ঘোরা হয় নাগরদোলায় আমি রয়েছি, তো সেই অবস্থায় আমারও কিন্তু মনে হয় না বাইরের দিকে একটা বল প্রয়োগ করছে। যেখানে দেখবে গাড়ি যখন টার্ন নিচ্ছে, গাড়ির মধ্যে যদি বসে থাকো দেখবে বাইরের দিকে আমরা একটা বল অনুভব করি, মানে গাড়ি যদি জানালা দরজা না থাকতো আমরা তো নিচে পড়ে যেতাম। তাহলে গাড়ির মধ্যে থেকে এই যে বহির্মুখী বলটা আমরা বুঝতে পারছি না কেন হচ্ছে। আমরা বলছি এই বহির্মুখী বলটা হচ্ছে অলিভ বল, যেটাকে আমরা বলি অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, অপকেন্দ্র বল। কেন, আমরা রয়েছি ঘুরন্ত নির্দেশতন্ত্রে, এবং সেই নির্দেশতন্ত্রের ত্বরণ রয়েছে, কেন্দ্রাভিমুখী একটা ত্বরণ রয়েছে, যে ত্বরণের জন্য আমরা এখানে নিউটনের সূত্র বা গতিসূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারছি। তখন আমরা কি কি ধরছি না, আমরা ধরছি যে কেন্দ্র বহির্মুখী আমাদের একটা বল কাজ করছে, যেটাকে আমরা বলছি সেন্ট্রিফিউগাল ফোর্স, কেন্দ্র বহির্মুখী বল। যেহেতু এটা একটা নির্দেশতন্ত্রে রয়েছে, মানে ঘুরন্ত নির্দেশতন্ত্রে রয়েছে, এর কেন্দ্রাভিমুখী ত্বরণ রয়েছে, এবং সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত না, এই ত্বরণের বিপরীতে মাইনাস অফ এম যদি আমরা করি, এই ত্বরণের বিপরীতে মানটা এর সমান। এটা যদি এ ত্বরণ হয়, ত্বরণের মানটা আমরা শিখবো পরে যে এটা ভি স্কোয়ার বাই আর, তাহলে এখানে কত হলো এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে এই ঘুরন্ত নির্দেশতন্ত্রের বস্তুটা কেবলমাত্র বুঝতে পারছে, কারণ এই রয়েছে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রে, তাহলে এর উপর অনেক বলে এই বুঝতে পারবে। আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, বাইরে থেকে আমাদের কি মনে হবে, তাহলে বাইরে থেকে এই ব্যাপারটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করবো। ধরো বাইরে থেকে প্রথমে বস্তুটা এই জায়গায় ছিল, তাহলে বাইরে থেকে যদি আমরা দেখি, আমরা স্থির নির্দেশতন্ত্র থেকে যদি দেখি, তাহলে এইখানে মনে করো আমরা ঘুরছি, আমাদের হাতে এখানে একটা ধরো একটা বল ছেড়ে দিলাম, তাহলে বল ছাড়লে তখন কিন্তু এই কিন্তু আমাদের হাত থেকে বেরিয়ে গেল, ট্র্যাক থেকে বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার জন্য এ কি হবে, এখানে স্পর্শক বরাবর গতি থাকবে। তাহলে কিছুক্ষণ পরে এ যখন এই জায়গায় পৌঁছে গেছে, ধরো সেই একই সময় আমি এসছি এই জায়গায়, তাহলে আমি যে ঘুরছি আমি তো বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে আমার হাত থেকে বলটা এইভাবে বেরিয়ে যাচ্ছে, আগে এখানে কাছে ছিল এখানে এতটাই বেরিয়েছে, মানে কি আমার মনে হয় যে রেডিয়ালি আউটওয়ার্ড ফোর্স, কেন্দ্র বহির্মুখী বল মনে হবে, কারণ আমি তো ভেতরে কিছু বুঝতে পারছি না যে ত্বরণ রয়েছে কিনা, আমাদের মনে হয় আমাদের হাত থেকে বাইরে দিকে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি বাইরে থেকে যে দেখবে, সে কি দেখবে না, বলটা এখানে ছেড়ে দেওয়ার ফলে বলের গতি ছিল কি, এই স্পর্শক বরাবর সরলরেখা বরাবর ছিল, সরলরেখা বরাবর রয়েছে,
মানে তার গতিজাটটাকে সে বজায় রাখছে, কিন্তু ব্যক্তি তো রয়েছে বৃত্তপথে, সেই জন্য ব্যক্তি কি মনে করছে যে তার থেকে দূরে সরে যাচ্ছে, স্বাভাবিকভাবে এখানে আমরা দেখছি দূরে সরে যাচ্ছে। তাহলে একই ঘটনা আমরা যদি স্থির নির্দেশ তন্ত্র থেকে দেখি একরকম, তাকে আমরা জাটের সাথে ব্যাখ্যা করতে পারছি। যদি আমরা ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে থাকি তখন আমরা তাকে ব্যাখ্যা করতে পারছি না, আমরা তো জানি না ভিতরে কি হচ্ছে, তখন আমাদের বাধ্য হচ্ছি আমরা অলিক বলের সাহায্য নিতে। তখন আমরা বলছি সিউডো ফোর্স, যে সেন্ট্রিফিউগাল ফোর্স এটা সিউডো ফোর্স, অলিক বল। এর জন্য আমরা বলছি আমাদের হাত থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা তাহলে অলিক বলের ব্যাপারটা আমরা বুঝলাম যে কোনো ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে, তাহলে এ ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে অবস্থিত কোনো বস্তুর উপর ক্রিয়াশীল অলিক বল, এটা কিন্তু কোনো বাস্তব বল নয়, এই জন্য আমরা অলিক বল বলছি। ক্রিয়াশীল অলিক বল কত হবে না MA এবং ত্বরণের বিপরীত অভিমুখী, ঠিক আছে? আমরা বাইরে থেকে দেখলে কিন্তু এই MA বলটাকে আমরা জাটের সাথে দেখা, একই ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে যেমন দেখছি, আমরা মানে অবজারভার যেখানে রয়েছে সে সেইভাবে দেখা করছে। অবজারভার স্থির নির্দেশ তন্ত্রে থাকলে সে কিন্তু নিউটনের সূত্রের সাথে এটা একটা জাটজনিত কারণে সৃষ্ট বলের জন্য হচ্ছে ব্যাখ্যা করতে পারবে। যদি ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে থাকে তখন এটা নিউটন সূত্রের সাথে ব্যাখ্যা করা যাবে, তখন আমরা অলিক বলের সাহায্য নেব। ঠিক আছে? অলিক বলের সাহায্য নিয়েও আমরা কিন্তু সহজে বিভিন্ন সমস্যার আমরা সমাধানগুলো করতে পারি। আমরা আরেকটা যদি আমরা এক্সাম্পল নিই অলিক বলের সাহায্যে, ধরো একটা লিফটের মধ্যে একটা অবাধে পতনশীল লিফট, তার মধ্যে এক ব্যক্তি রয়েছে। তো ব্যক্তি তার হাত থেকে একটা বলকে ছেড়ে দিল, হাত থেকে বলকে ছেড়ে দিলে স্বাভাবিকভাবে সাধারণ অবস্থায় আমরা যদি একটা দাঁড়িয়ে থেকে হাত থেকে বল ছেড়ে দিলে কি হবে, বলটা নিচের দিকে পড়বে। তো এক্ষেত্রে ছাড়ার সময় ব্যক্তি তো ভেতরে আছে, লিফট সহ ব্যক্তি বল সবটাই পড়ে নিচের দিকে নামছে। এখানে ছাড়ার সত্ত্বেও ব্যক্তি দেখছে এই বলটা নিচের দিকে পড়ছে না, কিন্তু ব্যক্তির সাধারণ ধারণা বলছে যে এর তো একটা ওজন mg আছে, তার জন্য তো নিচের দিকে পড়বে, তাহলে পড়ছে না কেন? নিশ্চয়ই বিপরীত দিকে তার উপর একটা কেউ বল দিচ্ছে, একটা অলিক বল, এবং সেই বলটা কত না mg সমান হচ্ছে ত্বরণ-g নির্দেশ, মানে ত্বরণ-g, তাহলে বিপরীত দিকে কত হচ্ছে না এখানে -mg, মানে বিপরীতে হবে, এবং g ত্বরণ নিয়ে মানে অলিক বলটা হবে mg। তাহলে এই দুটো বলের ব্যালেন্স হচ্ছে বলে পড়ছে না, ব্যক্তি ভেতরে মনে করছে। কিন্তু বাইরে থেকে যে দেখবে সে কি মনে করবে? সে কিন্তু একটা বাস্তব বলের সাথে ব্যাখ্যা করবে। সে মনে করবে যে অবাধে পতনশীল মানে সমস্ত বস্তুই সমান দ্রুততায় নিচে নামছে, মানে এর ত্বরণ যদি জি হয়, এই ব্যক্তির ত্বরণও জি, এই বলের ত্বরণও জি, তাহলে ব্যক্তির সাপেক্ষে বলের আপেক্ষিক ত্বরণ কত? 0। প্রাথমিক বেগ কত ছিল? 0 ছিল। ত্বরণও যদি আপেক্ষিক ত্বরণ 0 হয় তাহলে কি সবসময় এক জায়গায় থাকবে? এ মনে করছে যে এই ব্যক্তি এবং বল সবসময় এক জায়গায় থাকার কারণ কি, প্রত্যেকটা বস্তু যেহেতু অবাধে পতনশীল ছিল সমান দ্রুততায় নিচে নামছে। এ দেখছে কোথা থেকে? স্থির নির্দেশ তন্ত্র থেকে, এ ভূপৃষ্ঠে দাঁড়িয়ে দেখছে। এই জন্য এ কিন্তু বাস্তব বলের সাথে ব্যাখ্যা করবে, বাস্তব ঘটনার সাথে ব্যাখ্যা করবে, কিন্তু এ রয়েছে কিসে? ত্বরণযুক্ত নির্দেশ তন্ত্রে। এ তো বুঝতে পারছে না এ কি অবস্থায় রয়েছে নিচে, যেন এর মনে হচ্ছে একটা অলিক বল কাজ করছে, এ অলিক বলের সাহায্যে এটা ব্যাখ্যা করছে, একই ঘটনা। ঠিক আছে? আমরা অলিক বলের সাহায্যে লিফটের প্রবলেমগুলোকে ব্যাখ্যা করতে পারি। আমরা দু একটা মানে লিফটের সমস্যাগুলো এখানে উল্লেখ করছি। ধরো লিফট accelerates upward with a ত্বরণে ঊর্ধ্বমুখী ত্বরণে লিফটটা উপরের দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তার মধ্যে
ব্যক্তি তার ওজনটা কেমন অনুভব করবে। তো আমরা জানি যে যখন একটা লিফট এর ঊর্ধ্বমুখী ত্বরণে যায়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তি এই লিফটের মেঝেতে তার নিজের ওজন প্রয়োগ করছে mg, আর ব্যক্তির উপর লিফটের মেঝে একটা নর্মাল রিঅ্যাকশন দেবে, যেটা হচ্ছে আর। তাহলে ব্যক্তির উপর দুটো বল কাজ করছে, একটা ঊর্ধ্বমুখী আর বল আর একটা নিম্নমুখী mg। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অ্যাপ্লাই করলে যেহেতু ব্যক্তি উপরের দিকে যাচ্ছে, ত্বরণটা ঊর্ধ্বমুখী, তাহলে নিশ্চয়ই আর গ্রেটার দেন mg হবে। তাহলে আর মাইনাস mg ইকুয়ালস টু ma, এটা আমরা জানি, করেছি আমরা। তাহলে আর ইকুয়ালস টু mg প্লাস ma। নর্মাল রিঅ্যাকশন বেড়ে যাচ্ছে, তাহলে ব্যক্তি নিজেকে ভারী মনে করবে। এটা আমরা স্থির নির্দেশতন্ত্র থেকে ব্যাখ্যা করতে পারি। যদি আমরা ভেতরে থেকে ব্যাখ্যা করি, অবজারভারকে আমি লিফটের ভেতরে নিয়ে এলাম, সে তখন এই ব্যক্তির যে ওজন বেড়েছে ব্যাপারটা কি করে ব্যাখ্যা করবে, এটা আমরা ব্যাখ্যা করব সিউডো ফোর্সের সাহায্যে। তাহলে যেহেতু এখানে ব্যক্তি রয়েছে, যেহেতু নির্দেশতন্ত্র এ ত্বরণের ঊর্ধ্বমুখী রয়েছে, তাহলে এর মধ্যে অবজারভার মনে করবে যে এই ব্যক্তির একটা নিজের ওজন তো mg রয়েছে, প্লাস এই এ ত্বরণের জন্য এর উপরে অলিক বল কাজ করছে ma। তাহলে লিফটের মেঝেতে এই ব্যক্তি দ্বারা প্রযুক্ত বলটা কত হচ্ছে mg প্লাস ma। তাহলে লিফটের মেঝেও কি করবে, যেহেতু মেঝেতে স্থির অবস্থায় রয়েছে, তাহলে মেঝেও কি করবে না ঊর্ধ্বমুখী যে প্রতিক্রিয়া বলটা দেবে, এটা কত, এর সমান আর ইকুয়ালস টু mg প্লাস ma। তাহলে ফাইনাল রেজাল্টটা কিন্তু একই, ব্যাখ্যা দুটো আলাদা। অলিক বলের সাহায্যে আমরা দেখছি নর্মাল রিঅ্যাকশন কত হচ্ছে mg প্লাস ma, এখানে আমরা দেখলাম কত হচ্ছে না mg প্লাস ma। তাহলে উত্তর একই, দুটো ঘটনা ব্যাখ্যা আলাদা। এখানে আমরা দেখছি লিফটের ভিতরে থেকে দেখছি, এই জন্য এখানে অলিক বলের সাথে ব্যাখ্যা করছি, এখানে লিফটের বাইরে থেকে আমরা দেখছি। ঠিক আছে, একই রকম আমরা যদি দেখাই যে এ ত্বরণ যদি নিচের দিকে যায়, এ ত্বরণে যদি নিচের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তি কি মনে করবে, ব্যক্তির নিজের ওজন থাকবে mg, মেঝে দ্বারা লম্ব প্রতিক্রিয়া আর, যেহেতু এ ত্বরণ নিচের দিকে নামছে, মানে নেট অ্যাক্সেলারেশনটা নিচের দিকে, নেট ফোর্সটা নিচের দিকে, তার মানে mg মাইনাস আর ইকুয়ালস টু ma, বা আর ইকুয়ালস টু mg মাইনাস ma। এইটা যদি আমরা সিউডো ফোর্সের সাথে যদি ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সিউডো ফোর্সের ক্ষেত্রে যদি এ ত্বরণ নিচের দিকে যায়, তাহলে কি হবে, অলিক বল থাকবে বিপরীত দিকে ma, ব্যক্তির ওজন থাকবে নিচের দিকে mg। ঠিক আছে, তাহলে এই মেঝেতে ব্যক্তি দ্বারা প্রযুক্ত বলটা কত, লিফটের মেঝেতে না mg মাইনাস ma। তাহলে লিফটের মেঝেও কি করে ব্যক্তিকে সমান একটা প্রতিক্রিয়া বল দেবে, যেটা যার জন্য ব্যক্তি এখানে স্থির রয়েছে, তাহলে সেইটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন আর, আর ইকুয়াল টু mg মাইনাস ma। একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারলাম। তাহলে অলিক বলের সাহায্যে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। তাহলে আজকে এই পর্যন্তই।